Assalamu alaikum. Jurisdiction of the court as per the Companies Act 1994 1994 সালে কোম্পানি আইনে এখতিয়ার সম্পন্ন আদালত বলতে কি বোঝা যায় এবং কি কি মামলা এখানে যায় এবং মামলার কিছু রেফারেন্স কেস রেফারেন্স সহ আমি এখানে ডিসকাশন করতে চাচ্ছি। সো আই হোপ যে ইট উইল বি হেল্পফুল ফর ইউ। কোম্পানি আইনে 3 ধারায় এখতিয়ার সম্পন্ন আদালত সম্পর্কে বলা হয়েছে। কোম্পানি আইনের অধীনে এখতিয়ার সম্পন্ন আদালত হবে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট উইল বি দ্য আদালতের এখতিয়ার সম্পন্ন আদালত। কোম্পানি আইনে যেখানে এখতিয়ার দেয়া আছে, কিন্তু এখানে যেসব কোম্পানিগুলো আসলে মূলত রয়েছে হচ্ছে জেলা ভিত্তিক এবং বিভাগীয় শহরে, সেখানের যে জেলা এবং দায়রা জজ আছে, জেলা জজ আছে, সেখানে কিন্তু এই কোম্পানি আইনের কোম্পানি ম্যাটারের ডিল করতে পারবে এরকম আদালতের টাইম টু টাইম সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন এই জজ কোর্টগুলোকে এম্পাওয়ার করতে পারে টু সেটল, টু হিয়ার দ্য আই মিন দ্য প্রসিডিংস অ্যান্ড দ্য আমাদের যে মামলাগুলো আছে, লসুটগুলো আছে, এগুলো শুনতে পারবে এবং এটার এখান থেকে রায় প্রদান করতে পারবেন। এখন আমাদের জানতে হবে যে কি কি আবেদন এখানে করা যায়। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, পরবর্তীকালে আরো কিছু আমি নিচে দিয়েছি। সেই উদাহরণগুলো এরকম: আমরা কোম্পানি অ্যাক্টের সেকশন 12 এবং 13 অনুযায়ী কোম্পানির মেমোরেন্ডাম সংশোধনের আবেদন, এটা কিন্তু এই কোর্টে করতে হয়, অর্থাৎ আদালতের যে এখতিয়ার রয়েছে, কোম্পানি আইনে যে এখতিয়ার দেয়া আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট এবং কোনো কোনো ক্ষেত্রে জেলা যে আদালত আছে সেখানেও কিন্তু এটা এই অধিকার, এই মামলা শুনানির অধিকার এবং এই মামলা রায় প্রদানের অধিকার কিন্তু হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট এটাকে অ্যাসাইন করতে পারেন। এরপরে আছে 43 অনুযায়ী রেজিস্ট্রার সংশোধন আবেদন, 81 এর 2 অনুযায়ী এজিএম অনুষ্ঠানে ব্যর্থতায় প্রয়োজনীয় আদেশের আবেদন। অনেক সময় আমরা জানি যে একটা বছরের 15 মাসের ভিতরে হচ্ছে যে এজিএম করতে হয়, একটা এজিএম থেকে আর একটা এজিএম এর ডিফারেন্স ম্যাক্সিমাম 15 মাস হয় এবং অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হওয়ার আগে এজিএমটা করতে হয়। সেটা যদি ব্যর্থ হয় আদালত আয়োজনে, তখন কিন্তু আদালতের একটা রায় প্রয়োজন হয়। 229 এবং 230 ধারা অনুযায়ী স্কিম আবেদন, এটা আমরা জানি যে আমরা যেসব যতগুলো যেমন মার্জারের স্কিম আছে, তার উইন্ডিং আপের স্কিম আছে, এইগুলোও কিন্তু আদালতের এখতিয়ার, এই এখতিয়ার সম্পন্ন আদালতে উঠবে। 233 ধারা অনুযায়ী মাইনরিটি শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার আবেদন, এটাও এখানে উল্লেখ হবে। আরো কিছু আছে ইত্যাদি সরাসরি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন আকারে উপস্থাপন করতে হয়। তবে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এরূপ এখতিয়ারের কোনো নির্দিষ্ট অংশ বা সমুদয় অংশ শর্ত সাপেক্ষে জেলা আদালতের উপর ন্যস্ত করতে পারেন, যেটি অলরেডি আমি বলেছি। সেক্ষেত্রে কোম্পানির নিবন্ধিত এলাকায় রেজিস্ট্রার অফিস যে জেলায় অবস্থিত সেই জেলার আদালতে আবেদন উপস্থাপন করতে হবে। কোম্পানি আইনের কোনো বিষয়ে দেওয়ানি আদালত বা সিভিল কোর্টের এখতিয়ার আছে কিনা এ বিষয়ে মাঝে মাঝে বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোশ্চেন রেইজ হয়েছে। কোড অফ সিভিল প্রসিজিওর এর ধারা 9 অনুযায়ী সিভিল নেচারের সকল মামলা বা সকল সুট বিচারের জুরিসডিকশন বা এখতিয়ার দেওয়ানি আদালতের রয়েছে। আমি নিজে একজন LL.B, সেই জায়গা থেকে যদি বলি যে আমরা জানি যে ক্রিমিনাল প্রসিজিওর আছে, ক্রিমিনাল এবং সিভিল প্রসিজিওর আছে। ক্রিমিনাল অ্যাক্টের আন্ডার এটা ডিফারেন্ট, এটা দেওয়ানি আদালত আইনের ভিতর না, এটা আসলে ক্রিমিনাল ডিফারেন্ট। বাট এই কোম্পানির মামলা সংশ্লিষ্ট সমস্ত বিষয় নরমালি হচ্ছে দেওয়ানি আদালত, যেটা সিভিল প্রসিজিওর অনুযায়ী হয়, আনলেস আদারওয়াইজ কোনো ক্রিমিনাল অফেন্স এখানে সংগঠিত হয়। তবে আইনে সুনির্দিষ্ট দেওয়ানি আদালতের এখতিয়ার খর্ব করা হলে সেই বিষয়টি দেওয়ানি আদালতের কর্তৃক বিচার্য হবে না। যদি কোনো পার্টিকুলারলি একটা বিষয় প্রমাণিত হয় যে এটা দেওয়ানি মামলা হবে না, এটাতে একটা ফৌজদারি মামলা হবে, এটা একটা ক্রিমিনাল অফেন্স, তখন কিন্তু এটা প্রযোজ্য হবে না। এটা রেয়ার কেসে আমরা জানি যে কোম্পানি আইনের মামলায় নরমালি দেওয়ানি আদালতই হয়। হ্যাঁ, এটা মানে এটা কিন্তু মানে আপনার ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে যায় না। রাইট টু প্রপার্টি সিভিল সুট, রাইট টু প্রপার্টি বিভিন্ন রকম মামলা হয় এবং রাইট টু অফিস সিভিল সুট, এই বিষয়গুলো নরমালি এই আদালতের অধীনে থাকে। সিভিল নেচারের মামলার কোনো সিভিল রাইট বা অব্লিগেশন বলবৎকরণে আবেদন জানানো হয়। তবে কোম্পানি আইনে সুনির্দিষ্ট উল্লেখ না থাকলে কোম্পানি আইনের অধীন পক্ষগণের অধিকার সংক্রান্ত যে কোনো ডিসপিউট বিবাদের বিচারে
এখতিয়ার দেওয়ানি আদালতের রয়েছে। এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটি হচ্ছে যদি ভিন্ন কিছু না বলা থাকে, যদি ভিন্ন কিছু না বলা থাকে, নর্মালি আমরা জানি যে কি হবে, যে এই ধরনের মামলাগুলো সিভিল প্রসিডিউর সব মামলাই কিন্তু এই যে আদালতের যে এখতিয়ার সম্পন্ন আদালত কোম্পানি অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী তারা এটা করতে পারবে। একটি উদাহরণ দেওয়া যায়, উদাহরণটা এরকম, কোম্পানি আইনের 106 ধারায় পরিচালকদের অপসারণ সংক্রান্ত বিধানাবলী বর্ণিত আছে। এখানে কিভাবে রিমুভাল অফ দ্য ডাইরেক্টর, এই রিমুভাল অফ দ্য ডাইরেক্টর কিন্তু এইটা এখানে আছে। কোথায় আছে? এটা 106 নম্বর সেকশনে আছে। আবার 110 ধারায়, 110 ধারায় কি আছে? 110 ধারায় ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ আলোচিত হয়েছে, কিন্তু এই প্রভিশন সমূহ সুনির্দিষ্টভাবে বলবৎকরণের জন্য এক্সক্লুসিভ কোনো জুরিসডিকশন ক্রিয়েট করা হয়নি। অর্থাৎ আমরা এই ধরনের মামলাগুলো দেখার জন্য, এই ধরনের মামলাগুলোকে পরিচালনা করার জন্য এক্সক্লুসিভ কোনো আদালতের কথা কিন্তু বলা হয়নি, কোম্পানি অ্যাক্টে বলা হয়নি যে এটা এই আদালতে প্রযোজ্য হবে। কিন্তু আমরা জানি যে সিভিল প্রসিডিওরের যে 9 নম্বর সেকশনে আমি বললাম, যে কোনো দেওয়ানি আদালতের এখতিয়ারাধীন বা যে কোনো মানে যেটাকে দেওয়ানি মামলা, যেটাকে সিভিল প্রসিডিওর কিন্তু সিভিল আদালতে হতে পারে এবং এই জুরিসডিকশনের আন্ডারে পড়বে। এরূপ একটি মামলা কোন একটি হাইকোর্ট বলেন, যেহেতু কোম্পানি আইনে পরিচালক অপসারণ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট কোনো এক্সক্লুসিভ জুরিসডিকশন সৃষ্টি করা হয়নি, তাই এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রদানের এখতিয়ার দেওয়ানি আদালতের রয়েছে। অর্থাৎ প্রিভিয়াস একটা রায়ের আমি একটা অংশ এখানে তুলে আপনাদের বলার চেষ্টা করলাম, সেটি হচ্ছে এরকম যে কি বললাম, কথাটা বললাম যে যেহেতু কোম্পানি অ্যাক্টের কোথাও কোনো ডিফারেন্ট জুরিসডিকশন বলা নাই, তাহলে এই যে আপনার ডাইরেক্টরদের অপসারণ, ম্যানেজিং ডিরেক্টরের টেনিওর, এইসব বিষয়ে মামলাগুলো বা যে কোনো কোম্পানি আইনের নর্মাল সিভিল নেচারের মামলাগুলো এই যে এখতিয়ার সম্পন্ন আদালতের কথা বলা হয়েছে আন্ডার সেকশন 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 সেই অনুযায়ী করা যাবে। বিভিন্ন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেমন আবেদন দেওয়ানি আদালত মামলাগুলো আমলে নিতে পারেন। তার মধ্যে রয়েছে পরিচালক নির্বাচনের বৈধতার মামলা, আমরা এটা দেখেছি। তারপরে কি আছে? পরিচালক অপসারণ বা চ্যালেঞ্জ, তার পরিচালক হিসেবে থাকার ব্যাপারে চ্যালেঞ্জ করে যে মামলাগুলো, এটা এখানে আছে। তারপরে কি আছে? নির্বাচনের সিদ্ধান্ত বলবৎকরণের জন্য দায়েরকৃত মামলা। অনেক সময় আমরা জানি যে সিলেকশন হয়, ইলেকশন হয় কোম্পানির ডিরেক্টর বা অন্য, সেইটার অনেক সময় এটি নিয়ে ঝামেলা হয়। সেই ধরনের নির্বাচনের বা আমরা বিভিন্ন রকম এজিএম বা ইজিএম এ বিভিন্ন সিদ্ধান্ত পাশের যে নির্বাচন হয়, সেটা ফিজিক্যাল ভোট অথবা হাত উঠিয়ে ভোট, যাই হোক না কেন, সেই বিষয়গুলোর মামলা বলবৎ করার মামলাগুলো এখানে আসবে। কোনো মিটিং এর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দায়েরকৃত মামলা, অনেক সময় প্রপার কোরাম পালন হয়েছে কিনা, এই এজিএম এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মামলা হয়, সেটিও এখানে আসবে। মিটিং এর এজেন্ডা বিবেচনা থেকে বিরত রাখার উদ্দেশ্য, অনেক সময় শেয়ার হোল্ডাররা বিভিন্ন ধরনের এজেন্ডা দেয়, আবার ডিরেক্টররা, বোর্ড অফ ডিরেক্টররা এই এজেন্ডাগুলো অনেক সময় একসেপ্ট করতে চায় না, যে আমি এটা নিব না, অথবা কোন একটা পার্টিকুলার এজেন্ডার এগেইনস্টে কোনো সংক্ষুব্ধ শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর বললো যে এই এজেন্ডা এখানে আলোচনা করা যাবে না, এই ধরনের মামলাগুলো এখানে আলোচনা হবে। শেয়ার সাবস্ক্রিপশন মানে রিফান্ড, অনেক সময় শেয়ার সাবস্ক্রিপশন মানে রিফান্ডের ব্যাপারে কথা হয়, সেটাও এখানে আসবে। মিটিং এর নোটিশ প্রপারলি দেওয়া হয়েছে কিনা, মিটিং এর নোটিশ আমরা জানি যে এখন এজিএম এর 21 দিন এবং বোর্ড মিটিং এর কোনো পার্টিকুলার ডেট না থাকলেও আমরা বিভিন্ন প্রেস রেফারেন্সে দেখি বোর্ড মিটিং এর ক্লিয়ার 7 দিনের নোটিশ লাগে। এবং আমরা বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড করেছে নাম্বার 1, সেটা বোর্ড মিটিং এর সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড 1, সেখানে বলা আছে 7 দিনের বোর্ড মিটিং নোটিশ এনাফ। তো এই সব মামলাগুলো এখানে উল্লেখ করা যেতে পারে। এজিএম এর নোটিশ বৈধতার প্রশ্ন কেবলমাত্র সিভিল কোর্টে উপস্থাপন করা যায় মর্মে কেরালা হাইকোর্ট একটি মামলা রায় দেয়। এখানে আরেকটা আমি আপনাদেরকে একদম পার্টিকুলার উদাহরণ দিয়ে দিই, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি বললাম, এখানে মামলাটা এটা একটু আলাদাভাবে কালার করে দিলাম। সেটা হচ্ছে যে এখানে উল্লেখ করা যেতে পারে এজিএম এর নোটিশ বৈধতার প্রশ্ন কেবলমাত্র সিভিল কোর্টে উপস্থাপন করা যায় মর্মে কেরালা, ইন্ডিয়ার কেরালা একটা প্রদেশ, সেই কেরালা প্রদেশের হাইকোর্ট একটি মামলার রায় প্রদান করেন। তো দেখা যায় যে এটা রেফারেন্স রয়েছে। এবার একটি মামলা নিয়ে আলোচনা করা যায়। ডিফ্রেম একটা মামলা করি। মামলার বাদী একটি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। উনি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছিলেন।
কোম্পানির বোর্ড রেজলিউশনের মাধ্যমে তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ হতে অপসারণ মানে সরিয়ে দেওয়া, রিমুভ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত অবৈধ ঘোষণাকল্পে ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ মামলার বাদী দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করেন। এটাকে ঘোষণামূলক মামলা বলা হয়। এই মামলা উনি এই মামলাটা দায়ের করেন। এখন এই একই সাথে তার দায়িত্ব পালনে কোনো হস্তক্ষেপ হতে বিবাদীগণকে বিরত রাখার জন্য আদালতে বিবাদীগণের বিরুদ্ধে ইনজাংশন আবেদন করা। আমরা জানি যে ইনজাংশন চাওয়া হয় কোর্টে, একটা কিন্তু স্থগিত আদেশ যেটাকে ইনজাংশন চাওয়া হয়, এটা চাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট এই মামলাটি দেওয়ানি আদালতে চলতে পারে মর্মে সিদ্ধান্ত প্রদান করে। তাহলে ইন্ডিয়ার দুটো কেস রেফারেন্স আমি দিলাম এখানে, আপনাদের খেয়াল করেছেন ইন্ডিয়ার দুটো কেস রেফারেন্স কি দিলাম, যে ইন্ডিয়ার দুটো কেস রেফারেন্স দিলাম যে না এটা করা যেতে পারে এই মর্মে কিন্তু অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং হচ্ছে আপনার কারা দিলাম, একটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট দিলাম, একটা কেরালা দিলাম। দুই জায়গায় দেখা যাচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টরকে অবৈধভাবে বা নিয়ম বহির্ভূতভাবে রেজলিউশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে রিমুভ করা হলো, এবং এই ম্যানেজিং ডিরেক্টর তার ক্ষমতা চালিয়ে যাওয়া এবং তাকে যেন ডিস্টার্ব না করা হয় এই মর্মে ইনজাংশন করে একটা ঘোষণামূলক মামলা করলেন। সেটি কোথায় করলেন? অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে, যেটিকে হচ্ছে সুপ্রিম কোর্টের আন্ডারে, আন্ডার দ্য অনারেবল হাইকোর্ট, আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। সেই জায়গায় মামলাটা নেওয়া হয়েছিল। সেই মামলার রায়ে বলা হলো যে এটা আসলে সিভিল প্রসিডিওর, অর্থাৎ আদালতের আমাদের দেশের কোম্পানি অ্যাক্ট 1994 সালের কোম্পানি অ্যাক্টের যে আন্ডার সেকশন 3 তে যে এখতিয়ার সম্পন্ন আদালত বলা হচ্ছে সেখানে এটা চলতে পারে। সিমিলারলি আমরা আরেকটা কেরালায় দেখলাম এজিএম এর নোটিশ সংক্রান্ত মামলা। সো এইগুলো কিন্তু সিভিল প্রসিডিওরের মামলার আওতায় আসবে। সো আমার রেসপেক্টেড ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট এবং যারা শুনেন দেখলেন যে এই সব মামলা এবং এরকম আরো কিছু কোম্পানি আইনের, মূলত কোম্পানি আইনের সকল মামলাই যেগুলো আসলে ফৌজদারি বা ক্রিমিনালে না পড়বে, দেওয়ানি নেচারের সিভিল প্রসিডিওরের সমস্ত মামলাগুলো এই আদালতের এখতিয়ার সম্পন্ন যে আদালতের কথা বলা আছে কোম্পানি অ্যাক্টে, সেখানে এটা করা যাবে। থ্যাংক ইউ ফর